বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আছে ট্রান্সফরমারের দক্ষতা। প্রতিটি ইঞ্জিন বা মেশিনের দক্ষতা আমরা জানি, এর আউটপুটে যেটা পাওয়া যায় এবং ইনপুটে যেটা দেওয়া হয়, অর্থাৎ আউটপুটে যে পাওয়ার পাওয়া যায় এবং ইনপুটে যে পাওয়ার দেওয়া হয়, এই দুটের অনুপাতকে বলা হয় দক্ষতা। একইভাবে ট্রান্সফরমারের আউটপুট এবং ইনপুটের অনুপাত হলো দক্ষতা। অর্থাৎ ট্রান্সফরমারের যত প্রকার লস হয়, এ সমস্ত লসকে যদি আউটপুটের সাথে যোগ করা হয় তাহলে ইনপুট হবে, অথবা সমস্ত লস যদি ইনপুট থেকে বাদ দেওয়া হয় তাহলেও আউটপুট হবে। তাহলে আমরা পাচ্ছি দক্ষতা সমান আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ আউটপুট যোগ লস সমূহ। এই লস সমূহ কী কী ধরনের লস আছে? আমাদের দুই ধরনের লস আছে, একটা হলো কপার লস, আরেকটা হলো কোর লস। কপার লস কোথায় হয়? কপার লস হয় ট্রান্সফরমারের যে কয়েল আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েল, এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহের সময় এই কয়েলের রেজিস্ট্যান্সের জন্য যে I²R পাওয়ার লস হয়, এটাই হলো কপার লস। তাহলে কপার লস কিসের উপর নির্ভর করবে? কপার লস নির্ভর করবে কয়েলে প্রবাহিত কারেন্টের বর্গের উপরে। যেহেতু কয়েলের রেজিস্ট্যান্স সমান, অতএব কারেন্টের মান যে হারে বাড়বে, কপার লস তার বর্গের অনুপাতে বাড়বে। তাহলে এলো কপার লস। কপার লস কি? উভয় কয়েলের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলের রেজিস্ট্যান্সে কারেন্ট প্রবাহের জন্য এখানে I²R যে লসটা হয়, সেটাই হলো কপার লস। এরপরে আসতেছে কোর লস। কোর লস দুই ধরনের, একটা হিস্টেসিস লস, একটা এডি কারেন্ট লস। একটা হিস্টেসিস, একটা এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস কি? এডি কারেন্ট লস হলো ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে যখন ফ্লাক্স প্রবাহিত হয়, তখন এই ফ্লাক্সগুলো কোরের সাথে সংযুক্ত হয়। আর যেহেতু যে ফ্লাক্সটা প্রবাহিত হয়, এই ফ্লাক্স পরিবর্তনশীল, ফলে কোরের সাথে যে ফ্লাক্স সংযুক্ত হবে এটাও পরিবর্তনশীল। ফলে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী কোরে ইএমএফ আবেশিত হবে। এই ইএমএফের কারণে কোরের ভিতর দিয়ে যে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে, এটাকে বলা হয় ইডি কারেন্ট। এই ইডি কারেন্ট এবং কোরের রেজিস্ট্যান্স, এই ইডি কারেন্টের জন্য কোরের রেজিস্ট্যান্সে ওই একই রকম কয়েলের মতো I²R যে লস হবে, এটা হলো এডি কারেন্ট লস। তাহলে কী জন্য এই লস হয়? এডি কারেন্টের জন্য। এডি কারেন্টটা কি? যে কোরে যে ভোল্টেজ উৎপন্ন হয়, কোরে ভোল্টেজ উৎপন্ন হয় কেন? কোরের ভিতর দিয়ে যখন ফ্লাক্স প্রবাহিত হয়, তখন এই ফ্লাক্স কোরের সাথে সংযুক্ত হয়। কোরের সাথে সংযুক্ত হলে যেহেতু সংযুক্ত ফ্লাক্সের মান পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল সাপ্লাই দেওয়া আছে আমাদের, যার জন্য কোরে ইএমএফ আবেশিত হবে। এই ইএমএফের কারণে কোরের ভিতরেই একটা কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টের জন্য এবং এই কোরের রেজিস্ট্যান্সের জন্য I²R যে লস হবে, এটা হলো এডি কারেন্ট লস। কোরের ভিতরে যে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হয়, এটা হলো এডি কারেন্ট। এই কারেন্ট যাতে খুব বেশি প্রবাহিত না হয়, যার জন্য যে কোর তৈরি করা হয়, এই কোরটা কিন্তু সলিড না। এই কোর পাতলা পাতলা পাত উভয় দিকে ইনসুলেশন দিয়ে, অর্থাৎ লেমিনেটেড করে লাগানো হয়। এখানে কোনো রিভেট থাকে না। তাহলে কি? এই কোরকে বলা হয় লেমিনেটেড কোর। লেমিনেটেড কোর। তাহলে পাতলা পাতলা পাত উভয় দিকে ইনসুলেশন দিয়ে এক জায়গায় সংযুক্ত, অনেকগুলো পাত সংযুক্ত করে কোর তৈরি করা হয়। এটাকে বলা হয় লেমিনেটেড কোর। লেমিনেটেড কোর এই জন্য ব্যবহার করা হয় যাতে এডি কারেন্ট কোরের ভিতর দিয়ে প্রবাহের পথ বেশি না পায় এবং প্রবাহের সময় রেজিস্ট্যান্স বেশি পায়। রেজিস্ট্যান্স যাতে কম না হয়, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া কমে দেওয়া হয়।
তাহলে এই গেল এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস কী হলো, যে কোরে যে ইএমএফ আবেশিত হবে, এই ইএমএফের কারণে কোরে যে কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্টে হলো এডি কারেন্ট। আর এই কারেন্টের জন্য কোরে যে লস হবে এটাকে বলা হয় এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস যত বেশি হবে কোর তত গরম হবে। এডি কারেন্ট লস কমানোর জন্য লেমিনেটেড কোর ব্যবহার করা হয়। এরপরে আসতেছে হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস হলো চুম্বকীয় গুণের জন্য। যেমন একটা আয়রন পাতে যদি আয়রন পাতকে উপযুক্ত ইনসুলেশন দিয়ে এর ওপরে কয়েল পেঁচিয়ে যদি এর কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত করানো হয়, তাহলে ওই পাতটা চুম্বকে পরিণত হবে। যদি কয়েলের ভেতর দিয়ে ডিসি প্রবাহিত করানো হয়, তাহলে পাতের একদিকে পজিটিভ হবে, একদিকে উত্তর মেরু হবে, অন্যদিকে দক্ষিণ মেরু হবে এবং স্থির থাকবে। যদি এসি প্রবাহিত হয়, তাহলে একদিকে উত্তর মেরু হবে, পজিটিভ অর্ধ সাইকেলে একদিকে উত্তর মেরু, অন্যদিকে দক্ষিণ মেরু হবে। নেগেটিভ অর্ধ সাইকেলে যে প্রান্ত উত্তর মেরু ছিল ওইটা দক্ষিণ মেরু হবে, আর যে প্রান্ত দক্ষিণ মেরু ছিল ওটা উত্তর মেরু হবে। এখন এই পরিবর্তন কীভাবে হবে, যখন ওই কোরে ধরে নাও বা পাতে সাপ্লাই দেওয়া হয়, পরিবর্তনশীল সাপ্লাই দেওয়া হয়, পরিবর্তনশীল ভোল্টেজের মান 0 থেকে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ থেকে 0 হয়, আবার নেগেটিভের দিকে সর্বোচ্চ হয়, আবার 0 হয়। তো যখন 0 থেকে পজিটিভের দিকে ভোল্টেজের মান বাড়তে থাকবে, তখন কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানও বাড়তে থাকবে, ফলে চুম্বকত্বও বাড়তে থাকবে। যখন প্রবাহিত কারেন্টের মান বা ভোল্টেজের মান সর্বোচ্চ হবে, তখন চুম্বকত্ব সর্বোচ্চ হবে। এরপর যখন ভোল্টেজের মান কমতে কমতে 0 হবে, প্রবাহিত কারেন্টের মানও 0 হবে। এই অবস্থায় চুম্বকত্বের মানও 0 হওয়ার কথা, কিন্তু 0 হবে না। না হয়ে এখানে কিছু চুম্বকত্ব থাকে, এটাকে বলা হয় অবশিষ্ট চুম্বকত্ব। এরপরে ভোল্টেজের অভিমুখ যখন বিপরীত দিকে নেগেটিভের দিকে বাড়তে থাকবে, তখন এই আগের অবস্থায় পজিটিভ অর্ধ সাইকেলে এই চুম্বকত্বের ওই পাতের যে প্রান্তে উত্তর মেরু ছিল, অন্য প্রান্তে দক্ষিণ মেরু ছিল, যখনই উল্টা দিকে অর্থাৎ ভোল্টেজের অভিমুখ বিপরীতমুখী হবে, নেগেটিভ দিকে হবে, তখন সাথে সাথে দক্ষিণ মেরু উত্তর মেরু হবে না। কারণ ওই যে আগের যে অবশিষ্ট চুম্বকত্ব ছিল, এই অবশিষ্ট চুম্বকত্ব আগে নিষ্ক্রিয় করবে। নিষ্ক্রিয় করার পর উত্তর মেরুর দিকে দক্ষিণ মেরু হবে, আবার দক্ষিণ মেরুর দিকে উত্তর মেরু হবে। কতক্ষণ হবে, হয় ভোল্টেজ যখন সর্বোচ্চ হবে বা কারেন্ট সর্বোচ্চ হবে, তখন চুম্বকত্ব সর্বোচ্চ হবে। আবার যখন নেগেটিভের দিকে ভোল্টেজের মান 0 হবে, কারেন্টের মানও 0 হবে, ওই অবস্থায় আবার চুম্বকত্বের মান 0 হবে না। এই অবস্থায় আবার ওখানে কিছু চুম্বকত্ব থাকে যাবে। অর্থাৎ সরবরাহ ভোল্টেজের মান যখন 0 হবে, তখন এই চুম্বকের চুম্বকত্ব 0 হবে না, কিছু চুম্বকত্ব থাকে যাবে। আবার উল্টো দিকে কারেন্ট প্রবাহিত করে যখন বিপরীতমুখী চুম্বকত্ব সৃষ্টি করা হবে, তখন আবার এই অবশিষ্ট চুম্বকত্বকে নিষ্ক্রিয় করতে হবে। নিষ্ক্রিয় করে তারপর আবার উল্টো দিকে চুম্বকত্ব করতে হবে। এই যে অবশিষ্ট চুম্বকত্বকে প্রতি অর্ধ সাইকেল পরপর নিষ্ক্রিয় করতে হয়, এই নিষ্ক্রিয় করার জন্য যে পাওয়ার লস হয় একেই বলা হয় হিস্টেরিসিস লস। তাহলে হিস্টেরিসিস লস কি, যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই চুম্বক ক্ষেত্রের অবশিষ্ট চুম্বকত্বকে নিষ্ক্রিয় করতে যে পাওয়ার অপচয় হয়, এটাকে বলা হয় হিস্টেরিসিস লস। তাহলে এই দুটেই করে হয়, যার জন্য এটাকে বলা হয় কোর লস। তাহলে কোর লস কয় ধরনের, একটা হিস্টেরিসিস লস, একটা এডি কারেন্ট লস। এই দুটের যোগফল হলো কোর লস, আর একটা গেল কপার লস। তাহলে ট্রান্সফরমারের 2 ধরনের লস আমাদের, কয়েলে এক ধরনের লস সেটা কপার লস, আর কোরে এক ধরনের লস হয় সেটা হলো কোর লস। কয়েলের যে লস সেটা নির্ণয় করা যাবে কেমনি, প্রাইমারি সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে প্রাইমারির কারেন্টের উপর বর্গ গুণন প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। অথবা যদি সেকেন্ডারি সাপেক্ষে বের করি, সেকেন্ডারি কারেন্টের উপর বর্গ গুণন সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, দুটার মান একই হবে। এইভাবে কোর লস নির্ণয় করা যাবে, কপার লস নির্ণয় করা যাবে। এরপর কোর লস, কোর লস আমরা নো লোড টেস্টের সাহায্যে বের করি। প্রয়োগকৃত ভোল্টেজ, নো লোড কারেন্ট এবং নো লোড পাওয়ার ফ্যাক্টরের গুণনফল, এটা হলো
কোর লস। এই কোর লসের ভিতরে কী কী লস আছে? হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, এই দুটি আছে। এই গেল আমাদের লস এবং দক্ষতা তো জানাই আছে আমাদের। এরপরে আসতেছে আমাদের সর্বোচ্চ দক্ষতা। ট্রান্সফরমার কখন সর্বোচ্চ দক্ষতায় কাজ করবে, অর্থাৎ দক্ষতা সর্বোচ্চ কখন হবে, এটা হলো সর্বোচ্চ দক্ষতা। সর্বোচ্চ দক্ষতার সমীকরণ আমাদের বের করতে হবে। সর্বোচ্চ দক্ষতার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি কপার লস প্রাইমারির সাপেক্ষে হলো এটা, আর কোর লস W0 দ্বারা লেখা হয়, এটা হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, এই দুটার সমষ্টি। তাহলে এটা হলো কি কপার লস, এটা হলো কোর লস। আর ট্রান্সফরমারের প্রাইমারিতে ইনপুট কি হবে? প্রাইমারিতে ইনপুট হবে প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট, প্রাইমারির পাওয়ার ফ্যাক্টর ভিপি আইপি কসপে, এটার ইনপুট। এটা যদি ইনপুট হয়, ইনপুট থেকে সমস্ত লস বাদ দিলে কি হবে? আমাদের আউটপুট হবে। এরপর আসতেছে দক্ষতা। দক্ষতা আমরা জানি কি, এটা সমান আউটপুট ভাগ ইনপুট। দক্ষতাকে কী দ্বারা লেখা হয়? এটা অক্ষর দ্বারা লেখা হয়। তাহলে আউটপুট ভাগ ইনপুট। তাহলে আউটপুট সমান কী হবে? ইনপুট বিয়োগ লসের সমস্ত লস আর ভাগ ইনপুট। তাহলে উপরে হলো আউটপুট কীভাবে? ইনপুট ভিপি আইপি কস ফাই পি বিয়োগ কপার লস বিয়োগ কোর লস ভাগ ইনপুট। তাহলে উপরে ইনপুট থেকে সমস্ত লস বাদ দিলাম, দেওয়াতে কী পাওয়া গেল? আউটপুট। আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করে আমাদের পাওয়া গেল দক্ষতা। এরপরে নিচের যে ইনপুট, এটাতে আমরা ভাগ করলাম উভয় অংশকে। এটা আমরা বসে দিলাম কপার লসের মান কি? আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল প্রাইম বিয়োগ এই কোর লস। এখন এই নিচের অংশ দিয়ে উভয় সাইডকে উপরকে ভাগ করলাম আমরা, এটা হলো 1, আর ওইটাকে ভাগ করলে হবে আমাদের এইরকম, আর এটাকে ভাগ করলে হবে আমাদের এইরকম। এরপর এ পর্যন্ত আমরা পেলাম। এখন আমাদের সর্বোচ্চ দক্ষতা নির্ণয় আমাদের উপরের সমীকরণের উভয় পক্ষে আইপি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে অবস্থায় মান 0 পাওয়া যাবে, ওই অবস্থায় ট্রান্সফরমারের দক্ষতা সর্বোচ্চ হবে। তাহলে উপরের সমীকরণের উভয় পক্ষে আইপি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমাদের কি পাওয়া যায় এটা বের করতে হবে। তাহলে উপরের সমীকরণের উভয় পক্ষকে আইপি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এই ডিফারেন্সিয়েট করলে এখন কীরকম হবে? তাহলে ডিফারেন্সিয়েট, বাম পক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলাম আমরা এইভাবে, আর ডান পক্ষের এটাকে ডিফারেন্সিয়েট করলাম এইভাবে। এখন ডিফারেন্সিয়েট করার জন্য ডিফারেন্সিয়েটের সূত্র কি? ডিফারেন্সিয়েটের সূত্র আমরা জানি যে এইরকম। ডিফারেন্সিয়েশনের সূত্র এইটা, ডি ভাগ ডিএক্স, এক্স টু দি পাওয়ার এনকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সূত্র হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এরকম হবে। তাহলে উপরের সমীকরণে আর এক যেহেতু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে মান হবে 0। তাহলে ডিফারেন্সিয়েট করে মান পাওয়া গেলে 0। এরপর এই জায়গায় আর ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, প্রাইমারিতে প্রয়োগকৃত ভোল্টেজ কনস্ট্যান্ট এবং পাওয়ার ফ্যাক্টরকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে পাওয়ার ফ্যাক্টরকে কনস্ট্যান্ট ধরলে আইপিকে ডিফারেন্সিয়েট করতে হবে। আইপিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আইপিকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এইখানে দেখো দেওয়া আছে, আমরা ডিফারেন্সিয়েট করতেছি এইটাকে। এটার কি? আর ইকুইভ্যালেন্ট আমাদের কনস্ট্যান্ট, ভি প্রাইমারি ভোল্টেজ কনস্ট্যান্ট, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টরকে আমরা কনস্ট্যান্ট ধরলাম, ধরলে আইপি এ
ডিফারেন্সিয়েট করতে। আইপির উপরে পাওয়ার কত আছে, উপরে যেমন দেখো এক্সের উপর পাওয়ার এন আছে, আইপির উপরে পাওয়ার 1 আছে, এনের জায়গায় আছে 1 আর এক্সের জায়গায় আছে আইপি। তাহলে এই যে বসে দিবে এনের জায়গায় 1, আইপির জায়গায় এক্সের জায়গায় আইপি, আর এনের জায়গায় 1 - 1। তাহলে আইপি টু দি পাওয়ার কত হবে 0, আইপি টু দি পাওয়ার 0-এর মান কত 1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে আমাদের আর ইকুইভ্যালেন্ট প্রাইম ভাগ ভিপি কস ফাই 0, এইটা আমাদের পাওয়া যাবে। তো সেইটাই আমরা এই যে এইখানে বসে দিচ্ছি এই জায়গায়। আচ্ছা, এরপর এইটাকে W0 ভাগ ভিপি আইপি স্কোয়ার কস ফাই 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এইটা আমাদের এইখানে আছে। এটাকে কোর লস কনস্ট্যান্ট, ট্রান্সফরমার প্রয়োগকৃত ভোল্টেজ যদি একই থাকে তাহলে কোর লস কোনো পরিবর্তন হবে না। প্রয়োগকৃত ভোল্টেজ আমরা কনস্ট্যান্ট ধরছি, একই রাখি, আর পাওয়ার ফ্যাক্টর কনস্ট্যান্ট ধরে নিছি আমরা। তাহলে এই কনস্ট্যান্ট আর আইপির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আইপি নিচে ছিল, উপরে নিয়ে গেলে মাইনাস পাওয়ার 1 হবে। তাহলে এখানে এনের মান হলো -1 আর এক্সের মান হলো আইপি। এইটাই যদি আমরা বসে দেই তাহলে এক্সের মান, এনের মান -1 আর এক্সের মান -1 আর এনের মান -1, এক্সের মান আইপি, আর এনের মান ওই যে উপরে -1 আর সূত্রের -1, এই হবে। এই যদি হয় তো তাহলে কি হবে, আইপি টু দি পাওয়ার -2, এটাকে নিচে নিয়ে আসলে কি হবে আইপি স্কোয়ার, তাহলে -1 ভাগ আইপি স্কোয়ার হবে। আর এখানে যা আছে, তাহলে এইটা সমান কি হলো, এইরকম হলো W0 ভিপি cos ফাই আইপি টু দি পাওয়ার -2, নিচে আসলে আইপি স্কোয়ার, সেইটা এইখানে আমাদের বসে দেওয়া আছে। এই জায়গায় বসে দেওয়া আইপি স্কোয়ার, আইপি টু দি পাওয়ার -2 ছিল, সেটা নিচে আসে আইপি স্কোয়ার হলো, পজিটিভ হয়ে গেল। তাহলে এটা ডিফারেন্সিয়েট করে আমরা পেলাম এরকম। আর সর্বোচ্চ দক্ষতার সূত্র আমাদের এটা পেলাম এটা। এরপর সর্বোচ্চ দক্ষতার শর্ত কি, এটার মান -0 হতে হবে। তাহলে এটা আমরা 0 ধরে নিলাম, 0 ধরে নিয়ে সমান এটা হলো। এটা এখন এদিক ওদিক আমরা নিয়ে গেলাম, এদিক ওদিক নিয়ে যেয়ে সরল করে আমাদের এইরকম পাওয়া। তাহলে এটা আমাদের কি পেলাম, W0টা হলো কি কোর লস, আর আইপি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট কি হলো কপার লস। তাহলে কোর লস সমান কপার লস, অর্থাৎ কোর লস কপার লস যখন সমান হবে ওই অবস্থায় ট্রান্সফরমারের দক্ষতা সমান হবে। অর্থাৎ কোর লস এর সমান হলেই, কপার লস কোর লসের সমান হলেই ট্রান্সফরমারের দক্ষতা সর্বোচ্চ হবে। এখন কোনটা কার সমান হবে, কোর লস কপার লসের সমান হবে না কপার লস কোর লসের সমান? কপার লসকে কোর লসের সমান হতে হবে, অর্থাৎ কোর লসের কোনো পরিবর্তন নেই। কোর লস কনস্ট্যান্ট আর কপার লস পরিবর্তনশীল। কপার লস কিসের উপর নির্ভরশীল, কারেন্টের উপর। লোড বেশি হবে, কারেন্ট বেশি প্রবাহিত হবে, কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে যখন কপার লস কোর লসের সমান হবে ওই অবস্থায় ট্রান্সফরমারের দক্ষতা হবে সর্বোচ্চ। এরপরে আসতেছে সর্বোচ্চ, এটা হলো সর্বোচ্চ দক্ষতার শর্ত। তাহলে সর্বোচ্চ দক্ষতার কি শর্ত কি, এটা হলো কোর লস সমান কপার লস। কপার লস প্রাইমারি সাপেক্ষে হতে পারে, সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে এই যদি হয় তাহলে সর্বোচ্চ দক্ষতায় কারেন্টের সমীকরণ কি, এইরকম প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের সমীকরণ এইরকম হবে। এরপর আসতেছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ। সর্বোচ্চ দক্ষতায় কেভিএ কত হবে, আমরা জানি সর্বোচ্চ দক্ষতা এটা, সর্বোচ্চ দক্ষতা সমান কি কোর লস সমান কপার লস।
তাহলে এইখান থেকে আইএস সমান কী হবে, এইরকম হবে। উভয় পক্ষে যদি ভিএস দ্বারা গুণন করা হয় তাহলে এরকম হবে, উভয় পক্ষে ভিএস দ্বারা গুণ করা। এরপর নিচে আসে এই পাশে ভিএস, এই পাশে তো ভিএস আছে, উপরে আই ফুল লোড, নিচে আই ফুল লোড, মানে সেকেন্ডারির ফুল লোড কারেন্ট। এটা যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে সেকেন্ডারির ফুল লোড কারেন্ট ধরলাম, ধরে নেওয়া যায় উপর নিচে। আচ্ছা, তাহলে এইবার আসে এর পরবর্তী লাইনে, আমরা এই আই ফুল লোড, নিচের আই ফুল লোড ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, তাহলে আই স্কোয়ার ফুল লোড হবে, তাহলে আই স্কোয়ার ফুল লোড এইটা। এখন এই বাম পাশের এটা যেটা ভিএস আইএস, এই যে বাম পাশের আইএস, এই আইএসটা কিন্তু সর্বোচ্চ দক্ষতায় কারেন্ট। তাহলে সর্বোচ্চ দক্ষতায় কারেন্ট যদি হয়, তাহলে একে ভোল্টেজ দ্বারা গুণন করলে সর্বোচ্চ দক্ষতায় ভোল্ট অ্যাম্পিয়ার হবে। তাহলে বামেরটা এটা হলো ভিএস আইএস, হলো সর্বোচ্চ দক্ষতায় ভোল্ট অ্যাম্পিয়ার। আর এটা হলো পরেরটা হলো ফুল লোড কারেন্ট, তাহলে ফুল লোড মানে রেটেড কারেন্ট, তাহলে এটা হলো রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে ভিএস আইএস হলো সর্বোচ্চ দক্ষতায় ভোল্ট অ্যাম্পিয়ার, আর ভিএস আই ফুল লোড হলো রেটেড ভোল্ট অ্যাম্পিয়ার। আর রুটের ভিতরে উপরেরটা হলো কোর লস, আর নিচেরটা হলো ফুল লোড কারেন্টের ওপর বর্গ গুণন আর ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে এইটা নিচের অংশের মান হবে ফুল লোড কপার লস। তাই যদি হয় তাহলে নিচে আসে, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলাম, এই পাশেও 1000 দিয়ে ভাগ দিলাম, আর এই পাশে আসে উপরে কি হলো কোর লস, আর নিচেরটা হলো ফুল লোড কপার লস। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে হবে কেভিএ, আগে ছিল ভোল্ট অ্যাম্পিয়ার, এখন হবে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে এইটা হলো কেভিএ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে, কেভিএ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে কেভিএ। তাহলে কেভিএ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে, তাহলে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অবস্থায় কেভিএ সমান হবে রেটেড কেভিএ গুণন কোর লস ভাগ ফুল লোড কপার লস। এই সূত্র অনুযায়ী সর্বোচ্চ দক্ষতায় কেভিএ নির্ণয় করা যাবে। এরপরে আসতেছে সারাদিনের দক্ষতা। সারাদিনের দক্ষতা যেহেতু সময়ের ব্যাপার আছে, যার জন্য এখানে সারাদিনের দক্ষতা হবে সারাদিন যে পরিমাণ এনার্জি আউটপুটে সরবরাহ করে এবং যে পরিমাণ এনার্জি ট্রান্সফরমারের ইনপুটে সরবরাহ করা হয়, এই দুটোর অনুপাতকে বলা হয় সারাদিনের দক্ষতা। তো এনার্জির একক কি, এনার্জির একক জানি আমরা ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। তাহলে 24 ঘন্টায় যে পরিমাণ এনার্জি আউটপুটে সরবরাহ করা হবে এবং 24 ঘন্টায় যে পরিমাণ এনার্জি ইনপুটে প্রয়োগ করা হবে, এই দুটোর অনুপাতকে বলা হয় সারাদিনের দক্ষতা। একে 100 দ্বারা গুণ করলে শতকরা হবে। এই হলো সারাদিনের দক্ষতা। এখন প্রবলেমে গেলে বিভিন্ন সমস্যার সমাধান করলে এইগুলো ক্লিয়ার হবে। এই নোট তোমাদের দ্বিতীয় শিফটের বি গ্রুপের ক্যাপ্টেন আব্দুল মোত্তালেবের কাছে ছবি পাঠিয়ে দেওয়া হবে, ওর কাছ থেকে তোমরা নিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।